হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গল্প কথা। আজকের এপিসোডে যে ঘটনাগুলি আছে, ঘটনাগুলি কিন্তু বেশ ভয়ের। তবে ঘটনা যাওয়ার আগে বলতে চাই, যারা এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থাকো। যেহেতু শীত পড়ে গেছে, আর এই শীতের দিনে ঘটনা শুনতে কিন্তু বেশ অন্যরকম ফিল হয়। আশা করছি তোমাদের ঘটনাগুলি বেশ ভয় লাগছে, এবং যারা আমায় ঘটনা পাঠাতে চাও কী করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে আমাকে ঘটনা লিখে পাঠাতে পারো, অথবা তোমরা আমায় ইমেলের মাধ্যমে ঘটনা লিখে পাঠাতে পারো। আমি ডিসক্রিপশন বক্সে ইমেল আইডি দিয়ে রেখেছি। আজকের যে প্রথম ঘটনাটি আছে বেশ অদ্ভুত, আশা করছি তোমাদের বেশ ভয় লাগবে। চলে যাচ্ছি আজকের প্রথম ঘটনায়। আজকের যে তিনটি ঘটনা আছে, তিনটি ঘটনায় কিন্তু অন্যরকম ঘটনা, এবং তিনটি ঘটনাই বেশ ভয়ের। চলে যাচ্ছি প্রথম ঘটনায়। আজকের যে প্রথম ঘটনাটি আছে লিখেছে ফয়জুল ইসলাম, এবং তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক সেভাবে পড়ছি। ঘটনাটি বেশ কিছু বছর আগে। ঘটনাটি আমার গ্রামের ঘটনা। আমাদের গ্রামে একটি লোক ছিল, নাম ছিল কানা মামা। আমার মা এবং আমার খালারা তাকে কানা মামা বলেই ডাকত। লোকটা আজন্ম অন্ধ। আমি জানতাম অন্ধদের একটা ভালো গুণ আছে, তারা যে রাস্তা দিয়ে বারবার যাতায়াত করে সেই রাস্তায় দিনের যে সময় থাকে, তাকে রেখে আসা হোক বা তাকে ছেড়ে আসা হোক, ঠিকই রাস্তা চিনে চলে আসে। কিন্তু কানা মামার ক্ষেত্রে তা ছিল ব্যতিক্রম। তিনি নিজে থেকেই কয়েক মাইল পথ পাড়ি দিয়ে অন্য গ্রামে চলে যেতেন, আবার নিজেই গভীর বেলা বাড়ি ফিরতেন এবং দরজার সামনে দাঁড়িয়ে নিজের শরীর ছাড়তেন। আসলে তিনি ছিলেন একজন ওঝা গোছের লোক। লোকে মুখে জানা যায় তিনি কালো জাদু জানতেন। তার সাথে কিছু জিন আর পেতনি সর্বদাই চলাফেরা করে। তারাই তাকে রাতের বেলা পথ দেখিয়ে নিয়ে আসে, আবার চলে যায়। তার আরেকটি দক্ষতা ছিল, তিনি মানুষের স্বর শুনেই বলে দিতেন লোকটা কে। আমার মা প্রায় 16 বছর পর গ্রামে গিয়ে একদিন তাকে দেখতে বললেন, কানা মামা কেমন আছেন? তখন কানা মামা সাথে সাথেই উত্তর দেয়, কি রে রাইনু, এত বছর পরে এলি? কথিত আছে আজ থেকে প্রায় 20-22 বছর আগে এলাকাতে একটা পুরনো পোড়া বাড়ি ছিল, যেখান থেকে নাকি প্রতিদিন রাতের বেলা অদ্ভুত সব আওয়াজ আসত। কোনোদিন হয়তো বাচ্চার কান্নার আওয়াজ, আবার নূপুর পায়ে কারো হাঁটার আওয়াজ, গোঙানির মতো আওয়াজ পাওয়া যেত। এমনকি ওই বাড়ির বারান্দায় প্রায়শই নাকি সাদা কাপড় পরিহিত একটি ছায়া দেখা যেত। তখন কানা মামা কেবলমাত্র কালো জাদুর চর্চা শুরু করেছেন। তিনি সবাইকে বললেন যে তিনি একা রাতের বেলা সেই বাড়িতে যাবেন, এবং ওইখানে যদি অশরীরী কিছু থাকে তাহলে তিনি ওদের বন্দি করে আনবেন। কথা মতো তাই হলো। তিনি একা রাতের বেলা গেলেন, কিন্তু সেদিন তিনি আর ফিরে আসেননি। তার দেহ অচেতন অবস্থায় 2 দিন পর পুকুর পাড়ে পাওয়া যায়। তবে তারপর থেকে ওই বাড়ি থেকে আর কোনো আওয়াজ আসেনি। তার যারা ক্ষতি করে তাদের উপর তিনি জিন দ্বারা প্রতিশোধ নিতেন, এমনকি জিনেরা তার অনুপস্থিতিতে ক্ষতি করত। তার মৃত্যুর পর এমনই একটা ঘটনা ঘটে। এক সদ্য বিবাহিত মেয়ে রাতের বেলা হাত মুখ ধুতে কলপারে যায়। কিছুক্ষণ পরে তার আত্মচিৎকারে তার শাশুড়িমা বাইরে বেরিয়ে আসে। তিনি গিয়ে দেখেন তার বৌমাকে কে যেন হাওয়ায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে, এবং কিছুক্ষণ পরে পুকুরে ফেলে দেয় আর পানিতে চুবাতে থাকে। সে ঠিকমতো চিৎকার করতে পারছিল না, কারণ তার গলার সোনার চেন যে চেপে ধরেছে কেউ যেন।
তখন তার শাশুড়িমার লোকজন জড়ো করে মেয়েটাকে পানি থেকে ওঠায়। পরে তার ভাষ্যে জানা গেল সে একটা পিদিম হাতে নিয়ে কলপারে যায়। চারপাশে কোনো বাতাস না থাকা সত্ত্বেও হঠাৎই পিদিমটা নিভে যায়। পিদিম অর্থাৎ প্রদীপের আলো, এবং কিছু বুঝে ওঠার আগেই তাকে 5 কোলা করে কেউ যেন হাওয়ায় ভাসিয়ে নিয়ে চলে যায়। সবাই ধারণা করে তার শ্বশুর জমি জমা সংক্রান্ত ব্যাপারে কানা মামার ক্ষতি করেছিল, তাই তার মৃত্যুর পর এইভাবেই প্রতিশোধ নেওয়া হয়। এটাই ছিল ঘটনা। প্রথম ঘটনাটা কিন্তু বেশ অদ্ভুত ছিল, এবং তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্পকথার ঘটনা শুনছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো, এবং তোমরাও আমাকে গল্পকথায় ঘটনা লিখিয়ে পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এবং বলি রাখি, গল্পকথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করি। আশা করব গল্পকথা পরিবারের যত সদস্যরা আছো তারা ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে। চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। ঘটনাটি যিনি লিখেছেন তিনি তার নাম উল্লেখ করেনি। তিনি যেভাবে ঘটনাটি লিখেছে আমি ঠিক সেভাবে পড়ছি। এটি এক বন্ধুর মুখে শোনা। একবার এক লোক ব্যবসার কাজে ভুবনেশ্বরে যায়। তিনি একটি 5 স্টার হোটেলে ওঠেন। সেখানে তখন মাত্র 2টো রুম খালি ছিল, একটি দক্ষিণমুখী, আরেকটি ঠিক তার পাশে। তিনি ম্যানেজারের কাছে দক্ষিণমুখী রুমটা চান। তিনি ম্যানেজার তাকে রুমটা দেয় না, পাশের রুমটা দেয়। কারণ জানতে চাইলে ম্যানেজার বলে ওই রুমে নাকি কিছু ইলেকট্রিকের কাজ চলছে। রাতের বেলা 2-3টের দিকে তিনি ধীরিম ধীরিম আওয়াজ শুনতে পায় ওই রুমটা থেকে। কেউ যেন পাশের দেওয়ালে আঘাত করছে, সেই সাথে মৃদু কান্নার আওয়াজ আসছে। তিনি ব্যাপারটাকে তেমন পাত্তা না দিয়ে ঘুমিয়ে পড়েন। পরের দিন ঠিক একই সমস্যা। এবার অনেক জোরে জোরে কান্নার আওয়াজ আসছে, সেই সাথে কেমন জানি ধস্তাধস্তির আওয়াজ, পানি পড়ার শব্দ। তিনি জানেন ওই রুমে কেউ থাকে না। তারপরও তিনি উঠে গিয়ে ওই রুমে নক করেন, আর সাথে সাথেই আওয়াজ বন্ধ হয়ে যায়। তিনি চলে আসতে যাবেন, তখন আবার আওয়াজ হয়। এবার তিনি দরজার চাবির ফুটোয় চোখ দেন, কিন্তু ভেতরে কিছু দেখতে পান না, শুধু অন্ধকার। সেদিনের মতো তিনি রুমে চলে যায়। পরের দিন এবার আগে ভাগেই তিনি ওই রুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকেন, যাতে আওয়াজ হলেই চোখ রেখে দেখতে পারেন। কিন্তু সেদিন আর আওয়াজ হয়নি। তারপরও তিনি কৌতূহলবশত চাবি রিংয়ের ফুটোয় চোখ রাখেন। দেখেন পুরো রুম লাল হয়ে আছে। এটা দেখে এবার তিনি ভয় পেয়ে যান। পরের দিন তিনি হোটেলের ঝাড়ুদায় এমন একজনের সাথে কথা বলেন। তার ভাষ্যটা এমন ছিল, ওই রুমে অনেক বছর আগে একটা মেয়ে রেপ করে তাকে খুন করে লাশ ফেলে চলে যায়। এরপর থেকেই সেখানে নানা রকম আওয়াজ শুনতে পাওয়া যায়। হোটেলের সুনাম খারাপ হবে বলে আমাকে ঘটনাটি বলা হয়নি। লোকটি তার রুমে ফিরে আসবে এমন সময় ঝাড়ুদার তাকে ডেকে বলে, জানেন স্যার, মেয়েটার একটা অদ্ভুত বৈশিষ্ট্য ছিল। মেয়েটার চোখের রং ছিল লাল। এটাই ছিল ঘটনা। আজকের দ্বিতীয় ঘটনায় শেষে যে কথাটা বলা হয়েছিল যে মেয়েটার চোখের রং ছিল লাল, এটা তোমরা কয়জন বুঝতে পেরেছ আমি জানি না। কারণ যখন সেকেন্ড দিন যখন সেই ঘরের চাবির ফুটো দিয়ে যখন তিনি চোখ রাখেন, তখন তিনি পুরো ঘরটাকে লাল রঙের দেখতে পায়। এমনটা তো হতে পারে যে তিনি যে লাল রং যে ঘরটা দেখেছিল সেটা সেই মেয়েটারই চোখ। কার কার এমনটা মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। কেমন লাগলো আজকের প্রথম দুটি ঘটনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও।
এবং তোমরা যারা গল্পকথায় ফার্স্ট টাইম ঘটনা শুনছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো। এবং তোমরা যদি আমাকে গল্পকথায় ঘটনা পাঠাতে চাও তোমাদের কি করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে আমাকে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো। এবং তোমরা যদি আমাকে ভালো ভালো ঘটনা লিখে না পাঠাও তাহলে কিন্তু আমার পক্ষে সম্ভব নয় তোমাদের ভালো ভালো ঘটনা পড়ে শোনানো। তাই তোমাদের রিকোয়েস্ট করব তোমরা ভালো ভালো ঘটনা আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিখে পাঠিয়ে দাও। এবং বলে রাখি, গল্পকথা কিন্তু কখনোই কোনো ঘটনাকে সত্যি বলে বিচার করতে চায় না। আমরা ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে গ্রহণ করি এবং গল্পকথা কখনোই কোনো জায়গার বিষয় কুসংস্কার ছড়ায় না। আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করি। আশা করব গল্পকথা পরিবারের যত সদস্যরা আছো যারা ঘটনা শুনছো তারা ঘটনাগুলিকে শুধুমাত্র কিন্তু এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে। এবং সেই অবধি যারা ঘটনা শুনছো তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, যারা শেষ অবধি ঘটনা শুনছো কমেন্ট করতে ভুলো না এবং লাইক করতে ভুলো না। যেহেতু আমাদের চ্যানেলের রিচ অনেকটাই কমে গেছে তাই রিকোয়েস্ট করবো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের ঘটনা কেমন লাগছে, লাইক করে জানিয়ে দাও তোমাদের ঘটনা কেমন লাগছে। চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। আজকের যে তৃতীয় ঘটনাটি আছে সেটা বরিশাল থেকে লিখে পাঠিয়েছে এবং তিনি তার নাম উল্লেখ করেনি। তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক সেভাবে পড়ছি। এবং বলে রাখি, বাংলাদেশ থেকে যারা ঘটনা শুনছো তাদেরকে অনেক ভালোবাসা। এবং আমি জানি যে বাংলাদেশে এরকম অনেক চ্যানেল আছে, ভৌতিক চ্যানেল যেগুলো আছে, সেখানে ভৌতিক ঘটনাগুলি খুব সুন্দরভাবে শোনানো হয়। আমরা চেষ্টা করি সব সময় যাতে খুব সুন্দর করে ঘটনাগুলিকে বলতে পারি। এবং বাংলাদেশে এমন অনেক চ্যানেল আছে যেই চ্যানেলগুলো আমার খুব ফেভারিট এবং ছোটোবেলায় আমি সেই চ্যানেলের ঘটনাগুলি শুনতাম। তার মধ্যে একটি আছে ভূত.com, হয়তো সেটা ভূত.comই হবে, বা আর একটা আছে ভূত FM, সেটা এখন হয়তো বন্ধ হয়ে গেছে। তো আমি সেগুলো শুনতাম এবং আমার বেশ ভালো লাগতো। আশা করি কে কে শুনতে সেগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। আমি চলে যাচ্ছি আজকের তৃতীয় ঘটনা এবং তৃতীয় ঘটনাটা কিন্তু বেশ অদ্ভুত। বরিশাল থেকে লিখেছে। এই ঘটনাটা আমার মায়ের কাছ থেকে শোনা। তিনি যখন ছোট ছিলেন ওই সময়টাতে গ্রাম অঞ্চলের দিকে মানুষের প্রধান পেশা ছিল পুরোপুরিভাবে কৃষি। এখন যেমন ব্যবসার প্রচলন ব্যাপকভাবে ঘটেছে তখন তেমন ছিল না। সেই সময় রাতের বেলা প্রায়শই ক্ষেত থেকে ধান চুরি হয়ে যাওয়ার ঘটনা শোনা যেত। এই কারণে গ্রামের লোকজন মিলে ঠিক করেছে তারা কাউকে পাহারাদার হিসাবে নিয়োগ দেবে এবং মাস শেষে সবাই মিলে কিছু টাকা দিয়ে তার বেতন পরিশোধ করবে। যেই কথা সেই কাজ, তাকে নিয়োগ করা হলো পাড়ার এক মানুষকে। তিনি খুব ভালো মানুষ ছিল। পাহারাদার ছিল যুবক একজন, খুব গুণী মানুষ। সে রাতের বেলা আমাদের জমি পাহারা দিত। সে যখন পাহারায় আসতো তখন দৌড়ে দৌড়ে পুরো ক্ষেত একবার চক্কর দিত আর কে রে ওখানে বলে চিৎকার দিত। প্রথম 1 মাস তেমন কোনো সমস্যা হয়নি, কোনো চুরির খবরও পাওয়া যায়নি। কিন্তু একদিন ভোরবেলা এক কৃষক ক্ষেতে চাষ করতে চায় এবং চাষ করতে গিয়ে সেই পাহারাদারের গলা কাটা মাথা সেই জমিতে দেখতে পায়। সেই দৃশ্য দেখে সেই লোক প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং দৌড়ে গিয়ে গ্রামের মানুষদেরকে এই ঘটনাটা জানায় এবং গ্রামের সকল মানুষজন সেখানে উপস্থিত হয় এবং এটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। এরপরে প্রায় 2 মাস কেটে যায়। তারপরে আর কোনো রকম পাহারাদারকে সেই জমিতে রাখা হয়নি। এবং বলে রাখি, সেই পাহারাদারের নাম ছিল কালু। তাকে সবাই কালু বলেই ডাকত। সে হাতে একটা লাঠি আর একটা লণ্ঠন নিয়ে পাহারা দিত। 2 মাস কেটে যাওয়ার পরে সবাই সেই কালুর ঘটনাটা ভুলে যায়। একদিন গ্রামের একজন মুরব্বী সেই জমির পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আসে। ঠিক এমনই সময় খেয়াল করে দূর থেকে কেউ যেন হাতে একটা লণ্ঠন আর লাঠি নিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে
এবং গলা থেকে কেমন একটা কর্কশ শব্দ বেরোচ্ছে। সেই মুরব্বী প্রথমে ভয় পেয়ে যায়, কিন্তু তিনি বুকে সাহস নিয়ে এগোতে থাকে। ঠিক এমন সময় খেয়াল করে 2 মাস আগে যে কালু মারা গিয়েছিল সে তার সামনে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে মুরব্বী প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং পরের দিন নাকি সেই মুরব্বীর গলা কাটা দেহ সেই জমি থেকে পাওয়া যায়। এরপরে নাকি নানা লোকের মুখে আলোচনা হতে থাকে সেই মুরব্বী নাকি টাকা দিয়ে কালুকে হত্যা করিয়েছিল এবং প্রতি রাতেই নাকি অনেকেই কালুকে সেই গ্রামের রাস্তা দিয়ে দেখতে পেত। কালু নাকি খুব ভালো একজন মানুষ ছিল, সে সকলের খুব উপকার করত এবং তাকে যে যা বলতো সে সবার কথা শুনত। কিন্তু সে মুরব্বী সাহেব তাকে কিছু টাকার বিনিময়ে খুন করায়। এটাই ছিল ঘটনা। তারপরে গ্রামের লোকজন মিলে সেখানে একটা পুজো দেয় এবং পুজো দেওয়ার পর থেকেই কালুকে আর সেই গ্রামে দেখা যায়নি। আজকের 3টি ঘটনায় কিন্তু বেশ অদ্ভুত ছিল এবং বেশ ভয়ের ছিল। তোমাদের কেমন লাগলো আজকের 3টি ঘটনা? আজকের 3টি ঘটনাই খুব সুন্দর ছিল এবং 3টি ঘটনার মধ্যে 2টি ঘটনাই ছিল বাংলাদেশের। এবং বলবো বাংলাদেশ থেকে যে ভাই, দাদা, বোন, দিদিরা যারা ঘটনা শুনছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কেমন লাগছে ঘটনা, এবং তোমরাও ঘটনা আমাকে লিখে পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি, তোমরা সেখানে পাঠিয়ে দাও। এবং হোয়াটসঅ্যাপে ঘটনা পাঠাতে তো যদি তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে তোমরা আমাকে ইমেলের মাধ্যমে ঘটনা পাঠিয়ে দাও। এবং ওয়েস্ট বেঙ্গল থেকে অথবা পুরো ভারতের থেকে যারা ঘটনা শুনছো তাদেরকে বলবো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও ঘটনা কেমন লাগছে। তোমরাও ঘটনা লিখে পাঠিয়ে দাও। গল্পকথা চ্যানেলের রিচ অনেকটাই কমে গেছে আগের তুলনায়, তাই রিকোয়েস্ট করব যারা ঘটনা শেষ অবধি শুনছো লাইক কমেন্ট করতে ভুলো না, কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে এই ঘটনার রিচ কিন্তু কখনোই বাড়বে না। তাই রিকোয়েস্ট করবো যারা শেষ অবধি ঘটনা শুনছো লাইক আর কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের ঘটনা কেমন লাগছে। এবং বলে রাখি গল্পকথা কিন্তু কখনোই কুসংস্কারকে প্রমোট করে না। আমরা ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে গ্রহণ করি। আশা করব গল্পকথা পরিবারের সদস্যরাও ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে। অনেক ধন্যবাদ আজকের 3টি ঘটনাই শোনার জন্য। দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত 10টায়।